মোবাইল সাইলেন্ট তাই তিনি সম্পাদক তিনি রতন ঘোষ মহোদয় তাই তিনি জেলা সভাপতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সিনহা আমাদের মুখ্যমন্ত্রী এবং সাংগঠনিক মাল্যবান পুরস্কার প্রদান করছেন। সবাইকে দাঁড়িয়ে मैं जिस जर्नी की बात कर रहा हूँ वह है स्टार्टअप इंडिया की जर्नी। इस अद्भुत जर्नी নিজের চেহারাটাকে দেখুন, ইতিহাস আপনার কি। সাবধান বন্ধু, আমাদের সুযোগ দিয়েছি এরকমই না যা খুশি তাই বলবেন। সরকার আমাদের এবং সরকারের হাত, আইনের হাত কিন্তু বড় লম্বা, বড় লম্বা। কাজে বন্ধু আবার বলবো, খুব সাবধান। আজকে পদ্ধতিতে যার যেরকম মানুষের কাছে যাওয়া, কাজ নিয়ে যাও না ভাই, কি কাজ করেছো তোমরা? কাদের কাছে কোনো কাজের কোনো ইতিহাসই নেই। কাজ না নাই নিয়ে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যাচ্ছ। কাজের কিছু না করে এক একবার ঘুম থেকে উঠে একটা সুরসুরি বের করে, এক একটা ইস্যু বের করে দেবো। কিন্তু আমাদের গার্জিয়ান এমন এক স্ট্রং গার্জিয়ান, আর এই গার্জিয়ানের সাথে আরেকজন স্ট্রং আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব। তো এইরকম একটা গার্জিয়ানশিপ আমাদের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে, আমাদের গৃহমন্ত্রীর থেকে শুরু করে, এখন নতুন প্রধান আমাদের রাষ্ট্রের আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি নতুন সভাপতি হয়েছেন নীতিনজি, এর আগে জেপি নাড্ডাজি ছিলেন। একের পর এক এটা এরকম ভাবে একটা শক্তির একটা পার্টি। এই পার্টিতে একবার যারা যোগদান করবে তারা কিন্তু বুঝতে পারবে, কারণ ত্রিপুরাতে এখনো পার্টিটা কি অনেকে কিন্তু বুঝতে পারছে। আমি এখনো আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলবো, যারা এখনো সময় আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে বুঝার তাড়াতাড়ি বুঝে না। কোনো অনিয়ম বেনিয়ম এই পার্টিতে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, এবং সেইভাবেই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, আগামী দিনও দেওয়া হবে। আর সমঝদার আদমি কে লিয়ে ইশারাই কাফি है। এখনো বলছি, কারণ এগুলো আমরা যেগুলো যদি অন্যায় কাজ হয়, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে। তোমার জন্য পার্টি খারাপ হয় সেটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত হবে না, কোনোদিন আমরা করবো না সেটা। হয়তো একটু সময় লাগবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসে, তাহলে ব্যতিক্রম কি রইল? কমিউনিস্টদের সাথে আর কংগ্রেসদের সাথে পার্টি উইথ ডিফারেন্স, মুখে বললাম, কাজের বেলায় অষ্টরম বা লাভের লাভ কি হবে? আমরা বলছি নতুন ত্রিপুরা একটা করতে চাই। নতুন ত্রিপুরা কিভাবে হবে? এবং একমাত্র শান্তির মাধ্যমে, যুক্তির মাধ্যমে, কথার মাধ্যমে, তার চাল চলন বলন সবকিছুর মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে। আজকে সারা পৃথিবীর মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কেউ নেতা থাকে, তার নাম হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সে কি কাউকে মানে মেরেছে? কিন্তু আঘাত করলে তার প্রত্যুত্তর কিন্তু প্রপারলি দিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম অপারেশন সিন্ধু ছেড়েছে। मैं निंदा करता हूं, मैं ऐसा काम के लिए मैं निंदा करता हूं। वो सब ना छोड़ूंगा नहीं। की করলেন? সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্ধু। তো এর থেকে তো শিখতে হবে আমাদের, বুথ লেভেল পর্যন্ত এটা আসবে। কিন্তু এরকম না যে এটা খালি দেশের জন্য করছে,
যে আমার ভূতের মধ্যেও এইভাবে শক্তিশালী করতে হবে একই নিয়মে, সেটা যেই হোক, যে কিছু को छोड़ूंगा नहीं कोई उल्टा सीधा इधर उधर करे। এটা আমাদের শেখার বিষয়। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এখানে এসেছিলেন, আপনাদের এই পরিলাম মন্ডলে আমি এখানে আপনাদের সাথে একসাথে মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান আমরা করলাম। দেখুন এই পরিলাম মন্ডলে যেখানে আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি মন্ডল সভাপতি তাপস দাস মহোদয়, এইভাবেই করতে হয়। যত বাধা আসবে তত বেশি কিন্তু ভারতীয় জনতা পার্টি আরো বেশি শক্তিশালী হবে। আমাদের সরকার এখন পর্যন্ত এই সরকারের কি তাকত, কি শক্তি, অনেকের মধ্যে কিন্তু মানে তার বিন্দু মাত্র উপলব্ধি নেই। আমরা সবার সাথে ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে কথা বলতে চাই। যারা কোনো সময় আন্ডারগ্রাউন্ডে ছিল তাদেরকে আমরা সারফেসে নিয়ে আসার ব্যবস্থা করেছি, কিন্তু সেই সারফেসে আসার পর যে মানসিকতা সে একই রয়ে গেল। আমি তাদেরকে বলবো যে বেশি চালাকি যেন না করে। আমরা এখনো কিন্তু ভালোভাবে কথা বলছি। আন্দোলনের নাম দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া, আন্দোলনের নাম দিয়ে যেগুলো আগে আন্ডারগ্রাউন্ডে থেকে যে কথাগুলো বলছিল, এখন সার্ফেসে এসে তার একটা বিভিন্ন রূপে বিভিন্ন ফর্মে যেহেতু সুযোগ চলে এসছে সেভাবে কথা বলার চেষ্টা করছে। ঠিকভাবে সরকার যদি ধরে, কাছের ঘরে থেকে ঢিল মারতে গেলে 10 বার চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় আমি আছি। কাজে বন্ধু সাবধান, খুব সাবধান। কারণ যত আমি যেটা বললাম, মানুষ যখন বেরিয়ে আসবে একের পরে, আজকে মন কি বাত অনুষ্ঠানে একটা দুটো ভূতে এখানে বসত, মন্ডল সভাপতি যে বললেন, আর আজকে এখানে 100% ভূতে কি মন কি বাত মাননীয় প্রধানমন্ত্রীজির সব ভূতে হচ্ছে। এটার কারণ আমরা নিজেদেরকে যদি দুর্বল ভাবি তাহলে আমরা দুর্বল। স্বামী বিবেকানন্দ জি সবসময় কথাটা বলেন, ইফ ইউ থিঙ্ক ইউ আর উইক দেন ইউ আর উইক। আর যদি নিজেকে ভাবো যে আমি শক্তিশালী, তাহলে আমি শক্তিশালী। আর জীবনের সবচেয়ে বড় ক্রাইম যদি থাকে, আমরা বিভিন্ন সময়ে ক্রাইমের কথা বলি, যে মুখে ক্রাইম করি, কিন্তু যারা এই ক্রাইমের বিরুদ্ধে যারা আওয়াজ না তুলে, তার ক্রাইমের বিরুদ্ধে যারা কথা না বলবে, এর থেকে বড় ক্রাইম আর কিছু হয়। আমি আপনারা দেখেছেন আসারাম বাড়ির থেকে শুরু হয়েছে, সেখানেও আমাদের 4-5 জন কার্যকর্তা, আমাদের জনজাতি বন্ধুরা সেখানে প্রধানমন্ত্রীর কার্যক্রম দেখছিল। এদের দোষ কি? না, প্রধানমন্ত্রীর কার্যক্রম ওনারা দেখতে পারেন। মানে ওনাদেরকে যেভাবে আক্রমণ করেছে, প্রাণঘাতী হামলা, আপনারা সবাই দেখেছেন কি অবস্থা ছিল। ছোট একটা মানে মোবাইলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই মন কি বাত অনুষ্ঠান দিচ্ছিল। এই হচ্ছে অপরাধ, যে না ভয়। এইভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রীজি ও ভারতীয় জনতা পার্টি যদি সমস্ত জায়গায় ঢুকে যায়, তাহলে তো সামনে আমাদের যে দোকানদারি সেটা তো বন্ধ হয়ে যাবে। তো আগে থেকে নির্দেশ, কোথাও কিছু করতে দেবে না। আর মিথ্যা কথা বলা, মানে আগে তো কমিউনিস্টরা মিথ্যা কথা বলতো,
একই কায়দায় গোয়ে বলছে কায়দায় এখনো তারা মিথ্যা কথা বলে। যখন অ্যারেস্ট করা হলো, আগে তো এইসব করতো, অ্যারেস্ট হতো না, এর জন্য এদের বারবারন্ত। এখন কিন্তু অ্যারেস্ট হচ্ছে, আইনের শাসনে চলে আসছে সব। যখন জিজ্ঞেস করা হলো যে কেন ওদেরকে আপনারা আক্রমণ করলেন, বলে আমরা করিনি তো। তা আপনারা করেননি তো কে করেছে? বলে কমিউনিস্ট, সিপিএম। ভালো কথা। অ্যারেস্ট করার পরে আবার থানার মধ্যে গিয়ে বলছে আমাদের লোককে ছাড়তে হবে, আমাদের লোককে ছাড়তে হবে। এটা কোন ধরনের নাটক? এক একবার এক এক রকম কথা বলে। আর আমরাও ঠিক করে নিয়েছি যে কোনো অবস্থায় আমরা জনজাতি হোক, জাতি হোক, মাইনরিটি হোক, মণিপুরি হোক, সবাইকে নিয়ে আমরা ত্রিপুরাতে এই থানসা নাম দিয়ে যে বিভ্রান্ত সৃষ্টি করছে, এই গণতান্ত্রিক রাজ্যে এখনো রাজতন্ত্র নেই, আর গণতন্ত্র রাজ্যে গণতন্ত্রই চলবে, এখন রাজতন্ত্র আর চলবে না। ভুল বুঝে কাজের কাজ কিছু হবে না। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি আপনারা দেখেছেন কালকে প্রজাতন্ত্রের কথা, প্রজাতন্ত্র দিবস সের আজকে প্রাককালে আমরা কিন্তু এখানে মন কি বাত অনুষ্ঠান করছি। কত সুন্দরভাবে প্রজাতন্ত্র মানে প্রজাদের, প্রজারা যা ডিসিশন নেবে সেটাই। আমি এই কারণে আমাকে আপনারা, এখন এইগুলো চলে না। এটা গরিব ঘরের এটা চাই হলো আজকে প্রধানমন্ত্রী, কোন ফ্যামিলি, মহারাজার ফ্যামিলির থেকে আসেনি প্রধানমন্ত্রী। দ্রৌপদী মুর্মুজি এটা অজগায়ের থেকে এসে আজকে ভারতের রাষ্ট্রপতি। তো এই হচ্ছে প্রজাতন্ত্র। এই সংবিধানের এত বড় শক্তি, সংবিধানের শক্তি এত স্ট্রং। সাময়িক হয়তোবা কিছু লাভ হবে, কিন্তু ভবিষ্যতে অনেক সময় কি হয়, এখন আমি অনেক কথা বলবে মুখ্যমন্ত্রীর মুখে এগুলো শোভা পায় না। আমি যদি একটু কড়া কথা বলি, বলে মুখ্যমন্ত্রী এভাবে কথা বলে, মুখ্যমন্ত্রীর তো শোভা পায় না। কালকে বসে যাবে দেখবেন, অনেক সময় বেআইনি ঘর টর দেখেন না আপনারা, অনেক সময় তো বুলডোজার দিয়ে মাটিতে কিন্তু মিশিয়ে দেয় না? তো এইরকম অনিয়ম বেআইনিয়ম করলে মাটিতেই মিশে যাবে সব, আগামী দিন নিশ্চিত। ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন ভাবে পুনর্গঠন করলাম। উনি আসার পর আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিতনা লোক আতে হ্যাঁ यहाँ দর্শনার্থী कितना आते हैं? আমি বললাম যে यहाँ मेरे पास जो खबर है 2500 से 3500 डेली पुण्यार्थी यहाँ पर आते हैं, और महीने में 12 लाख से 13 लाख। एरपर আমি বললাম लेकिन सर अभी आप आ गए हो और मैं समझता हूं कि पूरा दुनिया जान जाएंगे और यहाँ का जो फुटफॉल है ये बढ़ जाएगा। और विश्वास करो আমি 2-3 দিন ধরে পাই আমি খবর নেই, এত পুণ্যার্থী এখন বেড়েছে যে প্রথমেই ত্রিপুরাতে এসে দেশ বিদেশ থেকে আসছে। এখানে এসে উনি পুজো দিয়েছেন, একদিকে পুজো দিয়েছেন, আরেক দিক দিয়ে সারা পৃথিবীকে জানিয়েছেন যে এটা আমাদের 51 পীঠের এক পীঠ। আমরা জানি, হয়তো অনেকেই জানে না, এবং তার যে গুরুত্ব আর মাহাত্ম্য সেটা যখন মানুষ জানলো, দেখুন কিভাবে কত সুন্দর জিনিস করে দেয়। আপনারা কুম্ভ মেলার কথা আপনারা সবাই জানেন। কুম্ভ মেলায় যখন মাঝখানে পদপিষ্ট হয়ে বহু লোক মারা গিয়েছিল, প্রচুর ইয়াং, এবারের যেটা দেখা গেছে কুম্ভ মেলায় যে 18 বছর থেকে 35 বছরের যুবক যুবতী, আমি নিজেও সেখানে গেছি, আমি দেখছিলাম গাড়ির থেকে যে যাচ্ছে, মনে হচ্ছে যে দুনিয়া যায় বাড়বে, মানে এরকম এর কনসেন্ট্রেশন যে আমাকে কুম্ভ মেলায় যেতে হবে, সেখানে গিয়ে আমার ডুবকি লাগাতে হবে, এই চিন্তাধারায় শ্রদ্ধার সাথে যাচ্ছিল। সেখানে এই পদপিষ্ট হওয়ার পর মাঝখানে কিন্তু মানুষের মধ্যে একটু মানে থমকে গেছিল যে ওখানে যাবে কি যাবে না। কি করলেন মাননীয় প্রধানমন্ত্রীজি?
উনি ওখানে গেলেন মাঝখানে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গিয়ে উনি ডুবকি লাগিয়েছেন। অর্থাৎ এই যে ডুবকি লাগিয়েছেন তার অর্থ হচ্ছে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, নো প্রবলেম। এরপর দেখুন কত মানুষ তারপর গেলেন। আমি ওনাকে নিজে কিন্তু ওনার সাথে যখন আমার সাক্ষাৎ হয় আমি কথাটা ওনাকে বলেছি। তো এই যে বিষয়গুলো একের পর এক আমাদের এত সুন্দরভাবে আজকে দেশ শক্তিশালী হচ্ছে। আজকে 2047 সনে, আগামী 2047 সনে উনি বলছেন বিকশিত ভারত। তো এটা তো ভারত একা করতে পারবে না, সমস্ত স্টেট গুলো করতে হবে। আমরাও ত্রিপুরাতে ত্রিপুরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা বানিয়েছি, তার রোড ম্যাপ বানিয়েছি, আমরা পাঠিয়ে দিয়েছি। আর সারা ভারতবর্ষের মধ্যে 4th স্টেট আমরা, আরো আগে হয়ে যেত, কোনো সমস্যা ছিল আমাদের ক্যাবিনেটে, সেখান থেকে আমরা পাঠিয়েছি 5th পজিশনে আমরা এই সাবমিশন। 30+ ট্রিলিয়ন ডলারের যে একটা ডেস্টিনেশন উনি টার্গেট রেখেছেন এবং সেটা হবেই। আজকে কোথায় ছিল 11th পজিশন ইকোনমিক্যাল কন্ডিশন, আজকে সারা পৃথিবীর মধ্যে সেই জায়গার মধ্যে 11 থেকে 5th এখন হয়েছে 4, এবং 2030 মধ্যে সেটা চলে আসবে 3rd পজিশন। ক্যালকুলেশন একদম পুরা। কাজে এইরকম একটা জায়গার মধ্যে আমার মনে আছে আপনাদের এই চরিলাম বিধানসভায় মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়। উনি যখন এই ফিনান্সের দায়িত্ব নেন তো উনি বলছিলেন স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ চলছে। তো আমি তো যখন দায়িত্ব নিলাম